সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই পর্বে আমি থাকবো ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. খালেকুজ্জামান দীপু, যিনি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর ইয়াসমিন আক্তার, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটালে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জি, এবং দর্শক আমাদের বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন, অর্থোপেডিক সার্জন আছেন এবং সাথে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন। তাদের কাছে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাদেরকে স্ক্রোল দেখানো নাম্বারে জানাতে পারবেন, আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। ভাই, আপনার কাছে প্রথমে একটু আপনার বিষয়ে সবচেয়ে কমন প্রবলেমটা নিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে ব্যথার বিষয়, বাট আজকে স্পেসিফিক্যালি একটু জয়েন্ট পেন নিয়ে কথা বলতে চাই। এই যে জয়েন্টের ব্যথার সমস্যায় ছেলে মেয়ে সবাই ভুগছে এবং বিভিন্ন বয়সের রোগীরাও ভুগছে, সো এই পার্সপেক্টিভটাকে যদি একটু ইজি করে আমাদের দর্শকদের জন্য বলতেন, আসলে জয়েন্ট পেইন কেন হয়ে থাকে এবং কোন কোন জয়েন্ট পেইনগুলো কমন, কী কী ডিজিজগুলোতে এগুলো হয়, সেই বিষয়গুলোতে। জি, আপনাকে ধন্যবাদ। জয়েন্ট পেইন আসলে তো একটা অত্যন্ত প্রাচীন সমস্যা, তো বিভিন্ন কারণে জয়েন্ট পেইন হতে পারে। তো প্রথমেই আমরা যদি বলি সেটা হলো যে আঘাতজনিত কারণে। আমাদের শরীরে 206টা হাড় আছে, 306টা জয়েন্ট আছে। এই জয়েন্টের যে কোনো একটা জয়েন্টে যদি আঘাত লাগে তাই সেখান থেকে একটা ব্যথা হয়, খুব কমন জিনিস এটা। আরেকটা হলো যে আঘাত ছাড়া ব্যথা। আঘাত ছাড়া জয়েন্টের পেইনের মধ্যে আপনার কমন হচ্ছে যে বিভিন্ন বাত জাতীয় ব্যথা। হ্যাঁ, বিভিন্ন বাতের আক্রমণ হলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি আমরা, এখান থেকে জয়েন্ট পেইন হতে পারে। আবার বয়সের সাথে সাথে বিভিন্ন জয়েন্টসের কিছু ওয়ার অ্যান্ড টিয়ার হয়, আস্তে আস্তে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখনও জয়েন্ট পেইন হতে পারে, যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। আবার কখনো কখনো জয়েন্টেরকে ধরে রাখার জন্য কিছু লিগামেন্টস কাজ করে, সেই লিগামেন্টসে যদি ইনজুরি হয় সেখান থেকে জয়েন্ট পেন হতে পারে। জয়েন্টের মধ্যে নানান ধরনের ইনফেকশন হতে পারে, আমরা বলি সেপটিক আর্থ্রাইটিস, সেখান থেকে জয়েন্ট পেন হতে পারে। জয়েন্টের মধ্যে টিউবারকুলোসিস হতে পারে, আমাদের দেশে খুব কমন, সেখান থেকে জয়েন্ট পেন হতে পারে। আবার বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজে কিন্তু মাল্টিপল জয়েন্টস পেইন হতে পারে। তো মোটামুটি এগুলো হচ্ছে জয়েন্টস পেনের খুব কমন জিনিস, আঘাতের জন্য অথবা ইনফেকশন অথবা প্রদাহ, এগুলো সবচেয়ে বেশি কমন। আবার দেখা যায় যে ইউরিক অ্যাসিড যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, সেটাও এক ধরনের আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস বা আমরা ক্রিস্টাল সাইনোভাইটিস বলি, সেখান থেকেও জয়েন্টস পেন হতে পারে। এবং আমরা আরো দেখছি এখন ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর জন্য অ্যাজ এ হোল জয়েন্টস পেইন, এবং সাধারণত জেনারেলাইজড বডি এইক অথবা আপনার বোনস পেইন, প্রত্যেকটা জায়গাতেই এটা হতে পারে। জি, যেহেতু জয়েন্টের ডিফারেন্ট স্ট্রাকচার আছে, নিশ্চয়ই আমাদের বডি ডিফারেন্ট জায়গায় কিন্তু কাজগুলো অনেক ভিন্ন থাকে। আমরা নেক যেভাবে মুভ করছি, হাত যেভাবে মুভ করছি, এই জয়েন্টগুলোর স্ট্রাকচারাল কোনো ইফেক্ট থাকে কিনা যে ব্যথার ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে? এক্স্যাক্টলি, সেটা হলো যেমন হাঁটুতে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রচুর রোগী প্রতিদিনই আসেন, তাই না? তো এটার কারণ হলো যে হাঁটুটা হচ্ছে গিয়ে ওয়েট বিয়ারিং একটা জয়েন্ট, আমাদের সমস্ত শরীরের সমস্ত ওয়েট কিন্তু হাঁটুর ওপরে পড়ে। তো কারো যদি ওয়েট বেশি থাকে তাহলে কিন্তু তার হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার বয়সের সাথে সাথে ওয়েট বেশি, বয়স বেশি, এদের ওয়ার অ্যান্ড টিয়ার বেশি হয়, ডিজেনারেটিভ চেঞ্জ বেশি হয়, তখনও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। আবার যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয় তাহলে স্মল জয়েন্টসগুলো মূলত এগুলাতে আক্রান্ত হয়। হাতের আঙ্গুলের যে জয়েন্ট, ছোট ছোট জয়েন্টসগুলো আছে, এগুলাতে ব্যথা চলে আসে। আবার ইউরিক অ্যাসিড যদি বাড়ে তাহলে আপনার পায়ের যে বুড়ো আঙ্গুল, হাতের বুড়ো আঙ্গুল অথবা অ্যাঙ্কেল জয়েন্টস, এই সমস্ত জায়গায় তার ব্যথা আসে। তো অতএব এই যে জয়েন্টসগুলো ব্যথা হয় তার পেছনে অনেকগুলো কারণ আছে। আবার দেখা গেল যে শোল্ডার জয়েন্টে ব্যথা আসে, খুবই কমন। স্পেশালি দেখা যায় যে আঘাতজনিত কারণ ছাড়া মোস্ট কমন শোল্ডার জয়েন্টের কারণ, মানে শোল্ডার জয়েন্টে ব্যথার কারণ হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটাকে আমরা কমনলি ফ্রোজেন শোল্ডার বলে থাকি। এটার সাথে আবার সব জয়েন্টের সাথে থাকলে আলাদা আলাদা জয়েন্টের জন্য আলাদা আলাদা কিছু কারণ থাকে। যেমন ফ্রোজেন শোল্ডারের একটা বড় মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়া ডায়াবেটিস মালাইটাস। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের কিন্তু এই ফ্রোজেন শোল্ডার হওয়ার প্রবণতাটা বেশি থাকে। পাশাপাশি যে কোনো ধরনের টেনোসাইনোভাইটিস, কারণ আমাদের যে সাইনোভিয়াল মেমব্রেন থাকে, তো এই সাইনোভিয়াল মেমব্রেনগুলোতে ইনফ্লেমড হয় যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাদের এটার সাথেও ডায়াবেটিসের একটা বড় যোগাযোগ আছে। অবশ্যই।
জি, এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো। তার আগে আমাদের সাথে এন্ডোক্রাইনোলজি যেহেতু আছেন, আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই এন্ডোক্রাইনোলজির ট্রিটমেন্ট বা চিকিৎসার বিষয়ে যখন আমরা কথা বলি বা রোগের বিষয়ে কথা বলি, সবাই শুধু থাইরয়েড হরমোনাল রোগগুলো নিয়েই কথা বলে থাকে। ডেফিনেটলি এটাতে আরও অনেক মেটাবলিক ডিসঅর্ডার ইনভলভ আছে। সো কী রোগগুলো আসলে আপনার মেটাবলিক ডিসঅর্ডারগুলো আপনার এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে হ্যান্ডেল করছেন বা পেশেন্টদেরকে দেখছেন, সেটা যদি আগে একটু বলতেন। ধন্যবাদ, খুবই সুন্দর কোশ্চেন। কারণ এন্ডোক্রাইনোলজি শব্দটা শুনলে অনেক কঠিন মনে হয় যে আসলে এন্ডোক্রাইনোলজি সাবজেক্টটা কি। এটার একটা পার্ট হচ্ছে এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। মেটাবলিজমের মধ্যে অনেকগুলো জিনিস বডিতে মেটাবলিজমের ডিফেক্ট হলে হতে পারে। তার মধ্যে যেটা সবচেয়ে কমন কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে ডায়াবেটিস। এটা সকলেই জানেন, কিন্তু ডায়াবেটিস এই জন্য এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে পড়ে যেহেতু এটাকে মেটাবলিক ডিসঅর্ডার। অন্যদিকে অনেকগুলো হরমোন ছাড়াও আমাদের কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেটের মেটাবলিজমে যদি ডিফেক্ট হয় সেটাও হতে পারে। আপনি যদি লিপিডের ডিসঅর্ডার হয় তাহলে কিন্তু ডিসলিপিডিমিয়া যে ধরনের পেশেন্টগুলো আছে সেগুলোও এন্ডোক্রাইনের মধ্যেই পড়ে। অন্যদিকে এই সমস্ত কারণে যখন কোনো মানুষের আর ওয়েট বেশি দেখা যাচ্ছে, যে ফ্যাটি লিভার বেড়ে যাচ্ছে, এই যে সব কিছু যদি আমরা লিঙ্ক আপ করি এগুলো অল মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে। শুধু তাই নয়, এগুলোর পাশাপাশি আপনি দেখবেন যে আরও কিছু ইনবর্ন এরর আছে, কিছু জন্মগত ত্রুটি থাকে, কিছু ডিফেক্ট থাকে মেটাবলিজমে, যেগুলো খুবই রেয়ারলি প্রেজেন্ট করে ডিফারেন্ট টাইপের মলিকুল, সেগুলোও কিন্তু এন্ডোক্রাইনের মধ্যে পড়ে যাচ্ছে। সো অনেক অদ্ভুত টাইপের ডিজিজও আছে যেগুলো আমরা বুঝতে পারি না আপাত দৃষ্টিতে, কিছু সিনড্রোমিক জিনিস থাকে। ডাইভার্স একটা স্পেকট্রাম আছে যে রোগগুলো। সো নট অনলি যে আমরা এন্ডোক্রাইন বলতে অনলি থাইরয়েডকেই চিন্তা করব, অনেক হরমোনস আছে এবং প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা করে মেটাবলিজমের উপর ইফেক্ট আছে। জি, আমরা জানি যেহেতু হরমোনাল ডিসঅর্ডারগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, আমরা একটু ফিমেল রিলেটেড একটু আজকে যদি ডিসকাশন করি, থাইরয়েড হরমোন দিয়ে শুরু করে যেহেতু সবচেয়ে কমন, এই থাইরয়েড হরমোনের ইফেক্টগুলো একটা মহিলার শরীরে আসলে কী কারণে প্রয়োজন এবং এগুলো ডেফিসিয়েন্সি হলে বা বাড়তি হলে কী কী সমস্যাগুলো হতে পারে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। থ্যাংক ইউ। সবচেয়ে বেশি যেটা হয় আমাদের দেশের রোগীরা এটা সম্পর্কে একটু পড়াশোনা করেন, আজকাল ইউটিউব গুগলস অনেক কিছু আছে, তখন তারা সিমটমগুলোকে যখন অ্যানালাইসিস করে অনেকে মিস ইন্টারপ্রিটও করেন। বাট তাদের জানাটা খুব জরুরি যে এই ধরনের প্রবলেম হলে আমাকে টেস্ট করতে হবে। জি, যেমন আমাদের যদি বলি দুইটা ডিসফাংশন আমাদের মাথায় রাখতে হবে থাইরয়েড হরমোনের, একটি হচ্ছে কমে যাওয়া, একটি হচ্ছে বেড়ে যাওয়া। যেটা কমে যায় সেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, যেটা বেড়ে যাচ্ছে সেটাকে বলছি হাইপারথাইরয়েডিজম। সো হাইপোথাইরয়েডিজম যদি বলি, এই ক্ষেত্রে রোগীরা ইউজুয়ালি যেটা নিয়ে আসে অনেকেই ওয়েট গেইন হচ্ছে, অনেকে হয়তো তেমন কিছু বোঝেন না, খুব ফ্যাটিক লাগছে, অল্পতে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমার সঙ্গে স্যার আছে, স্যারের কাছে খুব ইজিলি জয়েন্ট পেন নিয়ে চলে যান, অনেকেই খুব মাল্টিপল জয়েন্ট পেন, আচ্ছা আমার সারা শরীরে ব্যথা হচ্ছে, বোধহয় আমাকে দেখাতে হবে, বিষয়গুলো এরকম। এছাড়াও যেটা থাকে, অনেকে শীত বেশি লাগে অন্যদের তুলনায়, স্কিনটা রাফ হয়ে যেতে থাকে, চুল পড়তে থাকে। শুধু তাই নয়, অনেকে পিরিয়ডের ইরেগুলারিটি হয়। সবচেয়ে বড় যে ব্যাপারটা, অনেকের ক্ষেত্রে দেখা যায় কনসিভ করছে না, এই বিষয়টাও হয়ে থাকে। এছাড়া হচ্ছে যারা হরমোন বেশি হয়ে যায় তাদের উল্টো ঘটনাটি ঘটে, তাদের দেখা যায় খাওয়া দাওয়া ঠিক করছি কিন্তু আমার ওজন কমে যাচ্ছে, খুব বেশি গরম লাগছে, হয়তো বা হাত পা কাঁপছে কিংবা ঘাম হচ্ছে। এর পাশাপাশি দেখা যায় পিরিয়ড ইরেগুলারিটি, অনেকের হেয়ার লসও হয়ে থাকে। এই যে ডাইভার্সিটি দুইটার প্রেজেন্টেশনে আমাদের শুনলে কিন্তু মনে হয় যে অন্যান্য ডিজিজেও হতে পারে, তাই রোগীরা অনেক সময় কনফিউজ থাকেন, কিন্তু এটা আসা উচিত। এটা তো বললাম অ্যাডাল্টদের ক্ষেত্রে, কিন্তু যদি হয় যে বাচ্চাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেটা হয় বাচ্চা গ্রোথ হচ্ছে না প্রপারলি, হয়তো সে যতটুকু হাইট বাড়া দরকার সেটা হচ্ছে না, তার পড়ালেখার যে ম্যাচুরিটি আসা দরকার, তার যে ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা ডিলে হয়ে যাচ্ছে, হয়তো সেভাবে বাড়ছে না। এই যে প্রবলেমগুলো, এটাও কিন্তু আমরা থাইরয়েডের মধ্যেই ধরবো, সেক্ষেত্রেও দেখা করতে পারে রোগী। আর থাইরয়েড রোগ যেহেতু একটা দীর্ঘমেয়াদী রোগ, এটার ক্ষেত্রে ওষুধ যখন আমরা স্টার্ট করতে চাই, অবভিয়াসলি এটা তো মেডিসিন ট্রিটমেন্ট আমাদের করতেই হয়। সেক্ষেত্রে অনেকের একটু অনীহা থাকে শুরু করার বিষয়ে, যেহেতু একবার শুরু করলে অনেকেই ভাবেন সারা জীবন হয়তো ওষুধটা খেতে হবে, বা বাচ্চাদেরও যেহেতু থাইরয়েড হরমোনের সমস্যা ধরা পড়ছে। সো এই কাউন্সিলিংটা আসলে আপনারা পেশেন্টদের কীভাবে করেন বা তাদেরকে কীভাবে কনভিন্স করেন বিষয়টা সম্পর্কে, এবং এই ওষুধটাকে আসলেই সারা জীবন খেতে হয় কিনা? আসলে যখন রোগীরা জানতে চায়, এখানে দুটো জিনিস কাজ করে, সেটা হচ্ছে হাইপোথাইরয়েড আর হাইপারথাইরয়েড। আমরা যেহেতু বলেছি হাইপোথাইরয়েডের কিছু কারণ থাকে, যেমন যাদের জন্মগত ত্রুটি, থাইরয়েড গ্ল্যান্ডটি ডেভেলপ করেনি প্রপারলি, তাকে তো লাইফ লং নিতেই হবে। ভেরি ইজিলি যেটা বলি, এটার এমন কোনো সাইড ইফেক্ট নেই আলাদা করে ওষুধটার, শুধু আপনাকে রেগুলার খেতে হবে এবং একটু কষ্ট করে ফলো আপে আসতে হয়। ফলো আপ মানে এই না যে খুব ফ্রিকোয়েন্ট ফলো আপ লাগে, একবার যখন ডোজ অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু ইভেন 6 মান্থস, ইভেন ইয়ারলি অনেকে আসতে পারে। সো ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ঔষধটা যদি বলে থাকি আমরা যে সারা জীবন খেতে হবে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কিছু সময় পার্সপেক্টিভে দিয়ে থাকি।
যেমন কেউ হয়তো কনসিভ করছে না, একটু প্রবলেম আছে, আমরা ওই সময়ের জন্য দিয়েছি থাইরক্সিন, তাদের কিন্তু আমরা আবার পূর্ণ বিবেচনা করি যে আমরা ডিসিশন নেই যেটা বন্ধ করতে পারবো কিনা, এবং অনেকের ক্ষেত্রে বন্ধ করা যায়, এরকম হয়। সো কারণ ভিত্তিক কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সবার ক্ষেত্রেই সারা জীবন খেতে হবে বিষয়টা তা নয়। আবার যদি হাইপার থাইরয়েডের ক্ষেত্রে আসি, এক্ষেত্রেও ভিন্ন। অনেকের আমরা জানি যেটা গ্রেভস ডিজিজ বলে থাকি, তাদের ক্ষেত্রে সাধারণত প্রায় 2 বছর কিন্তু আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করি। তো তারপরে দেখা যায় 50% রোগী ভালো হয়ে যায়, কারো কারো কপাল খারাপ থাকলে রিকার করে। তো এছাড়া কিন্তু আরও কারণ আছে হাইপার থাইরয়েডের। অনেক সময় আমরা দেখা যায় যে ট্রিটমেন্টটা দিচ্ছি ওটা ভালো রেসপন্স করছে না, তখন রেডিও আয়োডিন ট্রিটমেন্ট দেই, সেটাতেও কাজ হচ্ছে না, তখন সার্জারি প্রশ্ন আসে। তো স্টেপ বাইজ যাই, অর্থাৎ হাইপার থাইরয়েডের ক্ষেত্রে ট্রিটমেন্টটা যে সারা জীবনই লাগবে এই কথাটাও নির্দিষ্ট বলা যাচ্ছে না, এটা ভ্যারি করবে। এবং আপনি যেটা বললেন যাদের লাগবে সেক্ষেত্রে আসলে এটার কোনো অল্টারনেটিভসও নেই। সো সেক্ষেত্রে কাউন্সিলিংটা এবং পেশেন্টের একটু আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা কন্টিনিউ করার জন্য। অনেক ধন্যবাদ সুন্দর করে এলাবোরেটলি বলার জন্য। ভাই আপনি শোল্ডার জয়েন্টের পেনের কথা বলছিলেন, বা স্মল জয়েন্টে বা ইউরিক বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন জয়েন্টের পেনের কথা বলছেন। আমার যদি এক্সিয়াল জয়েন্টগুলো আছে, আমরা দেখি যে সার্ভাইকাল বা লাম্বার রিজিয়নে অনেক বেশি এই ধরনের সমস্যাগুলোতে রোগীরা ভুগছেন, স্পেশালি ডিস্ক প্রোলাপসের রোগগুলো যদি আমরা বলে থাকি। এই বিষয়ে আপনি কি বলতে চান আমাদের? আচ্ছা, এটাতে যেটা হয় সেটা হলো যে আমাদের সার্ভাইকেল রিজিয়নে বা পুরো লাম্বা স্পাইনে আমাদের 33টা হাড় আছে। তো এখানে প্রত্যেকটা হাড়ের মাঝখানে ডিস্ক বলে একটা নরম জেলির মতো জিনিস থাকে। তো এই স্ট্রাকচারটা, রাবারের মতো এই স্ট্রাকচারটা কখনো কখনো কোনো কারণে পেছন দিকে সরে যেতে পারে। তো পেছন দিকে যখন সে সরে যায় তখন পিছনে আমাদের যে নার্ভ থাকে বা স্পাইনাল কর্ড থাকে তাকে সে পুশ করে। পুশ করলে তখন সে কোমরে ব্যথা বা যে রিজিয়নের হলো ওই রিজিয়নে ব্যথা, এবং সেই ব্যথাটা যদি ঘাড়ের দিকে হয় ঘটনাটা, তাহলে এক হলো ঘাড়ে ব্যথা হবে এবং ঘাড় থেকে ব্যথাটা হাতের দিকে চলে আসে। আবার যদি কোমরে হয় তাহলে কোমরের দিকে যদি আসে কোমরে ব্যথা হবে এবং সেই ব্যথাটা হাড়ের দিকে চলে আসে, যেটাকে আমরা ডিস্ক প্রোলাপস বলে থাকি। এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে এই ইয়ের মধ্যেও, স্পাইনের মধ্যেও কিন্তু আরো কিছু ঘটনা ঘটে। যেমন আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা নিয়ে তারপর আমরা আলোচনাটা কন্টিনিউ করছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আমার নাম মোহাম্মদ ইসুফ আলী, ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কল থানা। জি, আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিতে হবে। হাঁটুতে ব্যথা এবং হাঁটুতে ব্যথা এবং দুই পায়ের রোগ আমার টানে ধরে, রোগগুলি প্রচন্ড ব্যথা। জি, আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 44, ওজন হচ্ছে 76। জি, আপনাকে ডক্টর শুনতে পাচ্ছেন। ওনার কোনো প্রশ্ন থাকলে উনি আপনাকে করবেন। আপনার কোনো জিজ্ঞাসা আছে ওনার কাছে? আপনার ডায়াবেটিস বা প্রেশার বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? আমার ডায়াবেটিস নাই, প্রেশার অনেক সময় আমার লো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওনার যে সমস্যাটা যেটা উনি বললেন যে ওনার হাঁটুতে ব্যথা, তো আসলে প্রথম অবস্থাতে আমাদেরকে হাঁটু ব্যথার জন্য যেটা করতে হবে সেটা হলো যে হাঁটুর একটা এক্সরে করে আসলে দেখতে হবে যে ওনার এটা কি অস্টিও আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে না অন্য কোনো কারণে ব্যথাটা হচ্ছে। হ্যাঁ, তো যদি হাঁটুর এক্সরেটা দেখে আমাদেরকে অ্যাসেস করতে হবে, ওনাকে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু ঔষধ দিতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। ওনার বয়স খুব বেশি না, 44 বছর বয়স। তো এটার জন্য মূলত আমরা ওজনটা কমানো, ব্যায়াম করা, এক্সারসাইজ করা, হাঁটুর কিছু স্পেশাল এক্সারসাইজ আছে সেইটা করা, এবং কিছু ওষুধপত্র দিয়ে দেখা, এইটা হলো কি আমাদের মূল কাজ। এবং তারপরেও যদি ভালো না হয় তাহলে ইভ্যালুয়েশন লাগবে আরও। আমার পরামর্শ হচ্ছে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞকে দেখাবেন এবং দেখায় সেই অনুযায়ী আপনি চিকিৎসা পদ্ধতি নেবেন। তো ইন জেনারেল যেটা বলবো আমি সেটা হলো ওজনটা যদি বেশি থাকে ওজনটা কমানো, আরেকটা হলো যে এক্সারসাইজ করা, নিয়মিতভাবে হাঁটুর ব্যায়াম করাটা ওনার জন্য খুবই জরুরি। জি, উনি যদি বলেছেন ওনার ওজন 76, কিন্তু একটু উচ্চতার সাথে আসলে বিএমআই দেখে তখন। জি, আর যেহেতু উনি প্রশ্ন করেছেন ওনার সাথে রিলেভেন্ট একটু জানতে চাই, এই হাঁটু ব্যথার আসলে কি কি কারণ হতে পারে, নিশ্চয়ই উনি সেটাও জানতে চান। হাঁটু ব্যথার কারণ তো যে অনেকগুলো, একটা হলো যে আমি বললাম যে ডিজেনারেটিভ কোনো চেঞ্জ থাকতে পারে, আবার থাকতে পারে যে দেখা গেল কোনো আঘাতজনিত কারণ থাকতে পারে, কোনো ইনফেক্টিভ কারণ থাকতে পারে, এবং বাত জাতীয় সমস্যা থাকতে পারে, যেগুলো আপনি অলরেডি মেনশন করেছেন, যে কোনো কিছু বলেছি। তো সাধারণত হাঁটুর চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডিং এক্সরে করে দেখি যে ওনার আর্থ্রাইটিসটা কোন গ্রেডে আছে। এটা 0, 1, 2, 3, 4 এই 5টা গ্রেডে হতে পারে। তো 0, 1 এবং 2 এই ক্ষেত্রে সাধারণত কিছু এক্সারসাইজ এবং ঔষধে ব্যথাটা ভালো হয়ে যায়। 3তে যদি এক্সারসাইজ এবং ঔষধে ব্যথা ভালো না হয় তাহলে হয়তো বা আমরা একটা ইন্টারভেনশনের কথা চিন্তা করি, যেটাকে আমরা বলি পিআরপি বা স্টেম সেল থেরাপি।
প্ল্যাটিলেট রিচ প্লাজমা। রোগীর শরীর থেকে আমরা রক্ত নিয়ে সেটার একটা বিশেষ মেশিনের মধ্যে দিয়ে সেখান থেকে একটা প্ল্যাটিলেট এবং প্লাজমাটা বের করে সেটা হাঁটুর মধ্যে ইনজেক্ট করা হয়। এটা সপ্তাহে 1 বার করে 4 সপ্তাহে 4 বার করলে দেখা যায় নতুন করে কিছু কার্টিলেজ রিজেনারেট করে, তাতে করে রোগী আরাম পান। আর গ্রেড 4 বা 3 এবং 4-এ যদি 3-তে যদি এই চিকিৎসায় উন্নতি হয় ভালো, আর যদি তাতে উন্নতি না হয় এবং অথবা যদি গ্রেড 4-এ থাকে তাহলে চিকিৎসা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। নি রিপ্লেসমেন্ট করলে উনি কিন্তু স্বাভাবিকভাবে ব্যথামুক্তভাবে ওনার সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এবং আমরা কিন্তু বাংলাদেশে বর্তমানে অত্যন্ত সাফল্যের সাথে এই নি রিপ্লেসমেন্ট সার্জারি করে যাচ্ছি। জি অবশ্যই, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি বুঝতে পেরেছেন আসলে আমরা কারণগুলো এবং কি করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করেছি। আপনাকে অবশ্যই কি পর্যায়ে আপনার রোগটা আছে এবং কি রোগ হয়েছে সেটা বোঝার জন্য ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসাটা নিতে হবে। আবারও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্পাইনে ছিলাম। আরেকটা হলো যে স্পাইনে যে আমি বিভিন্ন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের কথা বলেছি, এর মধ্যে একটা আছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা যদি হয় তাহলে কিন্তু স্পাইনগুলো একটার সাথে আরেকটা ফিউজড হতে থাকে, লেগে যেতে থাকবে, জয়েন্টস আর থাকবে না, জয়েন্টসগুলো একটার সাথে একটা লেগে যেতে থাকবে। যদি তাই হয় তাহলেও কিন্তু এরকম কোমরে, পিঠে, ঘাড়ে, পুরো স্পাইন জুড়েই আপনার কিন্তু একটা ব্যথা থাকতে পারে। আবার স্পাইনে কিন্তু টিউবারকুলোসিস হওয়ার খুব সম্ভাবনা থাকে, আমরা বলি পটস ডিজিজ, খুব কমন এটা আমাদের দেশের প্রেক্ষাপটে। তো এটা যদি হয় তাহলে আপনার কিন্তু কোমর, পিঠ বা ঘাড়ে ব্যথা হতে পারে। আবার স্পাইনে কখনো কখনো বিভিন্ন ধরনের টিউমার আসে, সেটা প্রাইমারি টিউমারও হতে পারে, সেকেন্ডারি টিউমারও হতে পারে, অর্থাৎ অন্য কোথাও একটা টিউমার আছে, ক্যান্সার আছে, সেখান থেকে সেকেন্ডারি ডিপোজিট হতে পারে, এটা হতে পারে। আবার বয়স্কদের ক্ষেত্রে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। একটা হলো টিউমার রিলেটেড যদি বলি সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল মায়োলোমা, এই একটা ডিজিজ হতে পারে। আরেকটা হতে পারে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় ক্ষয়ে যাওয়া। বয়সের সাথে সাথে হাড়ের যে চেক অ্যান্ড ব্যালেন্স, অস্টিওপোরোসিস হচ্ছে সেটা। অর্থাৎ আমাদের শরীরে প্রতিনিয়তই কিছু অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ নতুন নতুন হাড় তৈরি হয়। আবার পাশাপাশি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ হাড় নষ্ট হতে থাকে, ক্ষয়ে যেতে থাকে। তো এই যদি ক্ষয়ে যাওয়াটা বেড়ে যায়, তৈরি হওয়াটা কমে যায়, তাহলে যে ইমব্যালেন্সটা হবে এটাই হলো অস্টিওপোরোসিস। এবং এটা যদি হয় তাহলে কিন্তু রোগী ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে আসবেন। জি, এই জয়েন্ট ছাড়াও কিন্তু আমরা পিঠের যে হাড়টা আছে এটার ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন দেখতে পাই, অনেক ক্ষেত্রে বাঁকা হয়ে যায় বা উঁচু হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোর সাথে ব্যথার সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যথার সম্পর্ক তো আছে। যদি আপনার অ্যালাইনমেন্ট ঠিক না থাকে আমাদের শরীরের স্ট্রাকচারের, তাহলে তো ব্যথা হতেই পারে, বাঁকা হতে পারে। একটা হচ্ছে গিয়ে যে আমরা বলি কাইফোসিস, সামনের দিকে কুজু হয়ে যাওয়া। তো এইটা হয় সাধারণত ওই যে বললাম আমি মাল্টিপল মায়োলোমা বা অস্টিওপোরোসিস অথবা আঘাতজনিত কারণে ভার্টিব্রা যদি কলাপস করে, চেপে যায়, তখন এরকম সামনের দিকে বাঁকা হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে স্কোলিওসিস, হাতটা সাইডে বাঁকা, এটাও হতে পারে। এইটা মূলত কনজেনিটাল বেশি হয়, হ্যাঁ, জন্মগতভাবেই দেখা যায় এরকম একটা সমস্যা নিয়ে আসে, অথবা কোনো ডিজিজ প্রসেসের কারণে তার এরকম স্কোলিওসিস হয়, অথবা এমনিতেও স্কোলিওসিস হলো, আমরা জানলামই না কারণটা কি, ইডিওপ্যাথিক। তো সেইটার জন্য আমরা বিভিন্ন ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে। আমরা প্রথমে বিভিন্ন ব্রেস দিয়ে আমরা ট্রাই করি, কিছু অ্যাঙ্গেল মাপার মানে ব্যাপার আছে ক্লিনিক্যালি দেখার, সেটা দেখে যদি আমরা মনে হয় যে তার সার্জিক্যাল কারেকশন লাগবে তাহলে অপারেশন করে এই যে বাঁকা হাড়টা কারেকশন করা যায়। কারেকশন করলে কিন্তু তার আবার এই সমস্যাটা চলে যাবে। জি, অনেক ধন্যবাদ। আমরা এই ডিসকাশনে আবার আসছি। তার আগে ডক্টর ইয়াসমিন, আপনার কাছে আপনার যে বিষয়টা নিয়ে এখন জানতে চাই, আপনি ডায়াবেটিসের কথা মেনশন করেছেন, সবচেয়ে কমন রোগগুলো আছে যেটা এন্ডোক্রাইনোলজির মধ্যে। ডায়াবেটিসের ব্যাপারে আমাদের দর্শকদের কোনো তথ্য দিতে চান কিনা? আমরা যদিও এই বিষয়টা নিয়ে সবসময় আলোচনা করে থাকি, তারপরে বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ। সবসময় যে কথাটা রোগীদের জন্য বলি, খুব কমন একটি রোগ, কিন্তু কমনভাবে আমরা ভুল করি। সকালবেলাও আসার সময় দেখছিলাম ফ্যামিলির সবাই ডায়াবেটিস আছে, কিন্তু উনি এখনো অ্যাওয়ার না। এখন ওনার সকালবেলা 17 দেখে দৌড়ে চলে আসছেন। অর্থাৎ অ্যাওয়ারনেসের জন্য আমি একটা কথা বলবো, যদিও খুবই কমন রোগ, কিন্তু আমরা আসলে অ্যাওয়ার না, অর্থাৎ আমাদেরকে অ্যাওয়ার হতে হবে। আমরা যদি জানি যে আমার ওয়েটটা একটু বেশি, আমি যদি জানি যে আমার ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে আমাকে আজ থেকেই সচেতন হতে হবে। আমি কেন ডায়াবেটিসের খাতায় নাম লেখাবো? এটা আমি সবসময় বলে থাকি। অর্থাৎ আপনারা প্রিভেনশনে চলে যান, যে আমরা ডায়াবেটিসকে হতে দিব না। সো প্রিভেনশন ইজ দ্য মেইন পয়েন্ট নাওয়াডেজ। যে যাদের হয়ে যাচ্ছে তারাই অ্যাওয়ার হন না, তার মানে যার হচ্ছে না তার কি করা উচিত এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের এই ধরনের ফ্যামিলি হিস্ট্রি আছে এবং ওয়েটটা বেশি, যাদের পিসিওএসের হিস্ট্রি আছে অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিংবা যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, তাদের সকলেই উচিত তাদের পরবর্তী জীবনে এক্স্যাক্টলি সুগার চেক করার ক্ষেত্রে আবার যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে গ্লুকোমিটারে মেপে থাকি,
অর্থাৎ মেশিনে, দেখি তো একটু কেমন আছে, কিন্তু এটা করলে আপনি এক্সাক্ট রিডিংটা পাবেন না যে কোনো সময় করলে। তাই যাদের এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে তাদের জন্য বেটার হচ্ছে খালি পেটে এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে করে দেখা, মানে র্যান্ডম টেস্টের চাইতে এইভাবে টেস্ট করাটা মোর এটা রিলায়েবল। বেটার। তাহলে আপনি বুঝতে পারবেন রিয়েলি আপনি ডায়াবেটিসে আছেন নাকি ডায়াবেটিসের আগের স্টেজে আছেন। সো এইটা আইডিয়া পেলে আপনি আগাতে পারবেন। এটা হচ্ছে এখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। জি, আর প্রিভেনশনের ব্যাপারে ডায়াবেটিসের সাথে অবশ্যই আমরা জানি ফুড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুবই ক্লোজলি রিলেটেড। সো একটু শর্টলি যদি আমাদের বলতেন কী ধরনের ফুড হ্যাবিটসগুলো বা কী ধরনের এক্সারসাইজগুলো আমরা এনকারেজ করতে পারি মানুষকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য। এটা ডায়াবেটিসের যদি বলেন যে প্রথম ট্রিটমেন্ট কোনটা, তাহলে কিন্তু আমরা এটাকে খুব বেশি প্রাধান্য দিই, কারণ হচ্ছে এটা ছাড়া যে কোনো স্টেজ অফ ডায়াবেটিসে আপনি ম্যানেজ করতে পারবেন না। সেটা আপনি ওষুধই নেন কিংবা ইনসুলিনই নেন। অনেকে আছে 4 বেলা ইনসুলিন নিচ্ছে ডিসপাইট সুগার কন্ট্রোলে নেই, কারণ কি আপনার লাইফস্টাইল ঠিক নেই। সো প্রিভেনশন থেকে শুরু করে ডায়াবেটিসের এন্ড স্টেজই বলেন, প্রত্যেকটা স্টেপে আপনাকে খাদ্য অভ্যাস মেনে চলতে হবে। সেক্ষেত্রে কি করণীয়, যদি আমি জানি যে আমার প্রবলেম হতে পারে, তাহলে আমাকে প্রথম থেকে যেটা করতে হবে, হাই ক্যালোরি যে ফুডগুলো আছে স্পেশালি সুগার, আমরা কমন যে কাজটা করতে পারি, আমরা আসলে ভাবি যে অনেক কঠিন বোধহয় ডায়েটিং করা, বিষয়টা তা না। আমার যেখানে যেখানে এক্সট্রা সুগার খাওয়ার দরকার নেই সেটা বাদ দিতে পারি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমরা চা খেয়ে থাকি অনেক বেশি, তো চায়ের সুগারটা অ্যাভয়েড করেন। এটা কিন্তু কঠিন কিছু নয়, প্র্যাকটিস করলে পারা যায়। দ্বিতীয়ত আমাদের একটা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস কিন্তু খাওয়া খুব জরুরি না। আপনি একটা দাওয়াতে গেলেন, খুব কমনলি কিন্তু আমরা খেয়ে ফেলি। এক্স্যাক্টলি, সো অ্যাডেড সুগারটা প্রথমে বাদ দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি প্লেট ভরে ভাত না খেয়ে আমরা সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করব। স্ন্যাকিং এর ক্ষেত্রে বলবো যে আমরা যদি আমাদের দেশীয় টক ফলগুলোকে একটু প্রাধান্য দেই, যেগুলো সহজে কেউ কিনতে চান না, তাহলে কিন্তু বেটার হয়। এবং স্ন্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখা যায় যে খুব কার্বোহাইড্রেট জনিত স্ন্যাকিং করে থাকি, ওটা না করে আমরা যদি একটু বাদাম বা ছোলা এই টাইপের কিছু জিনিসে চলে যাই তাহলে ভালো হয়। পাশাপাশি যেটা করা উচিত যে আর্লি ডিনার করতে হবে। আমরা কিন্তু আর্লি ডিনার করি না, সবাই লেট ডিনার করেই ঘুমিয়ে পড়ি। এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। দুপুরবেলাও খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, এই অভ্যাসটাও খুব খারাপ। পাশাপাশি হচ্ছে হাঁটার বিষয়টা, আমাদের দেশের মানুষ মনে করেন যতক্ষণ ডাক্তার না বলছে যে আমার ডায়াবেটিস হয়েছে কিংবা প্রেশার হয়েছে ততক্ষণ হাঁটবো না। সো ফিজিক্যাল অ্যাক্টিভ এক্স্যাক্টলি, সো এমন কোনো কথা নেই। অনেকে আছে ওয়েটের জন্য হাঁটতে পারছেন না, আসলে আপনি শুরু তো করেন, শুরু করলে হয়ে যাবে। এবং অল্টারনেটিভ অনেক এক্সারসাইজ কিন্তু থাকে যদি কেউ ডিরেক্টলি এক্স্যাক্টলি, যার হাঁটুতে প্রবলেম, উনি বললেন যে ব্যথা আছেন, মুভমেন্ট করতে পারেন না, আপনি আপার লিম্ব উপরের দিকের এক্সারসাইজ করেন, আপনি বাসায় বসে বসে ইয়োগা গুলো করতে পারেন, ইনডোর অ্যাক্টিভিটি করেন। অনেকে অজুহাত দেয় বাংলাদেশে যে ঢাকায় জায়গা কোথায়, হাঁটবো কোথায়, তাহলে আপনি ইনডোরে এক্সারসাইজ করেন, আপনি কিন্তু নিজে ঘরে বসে যোগা করতে পারেন। এক্স্যাক্টলি, সোজা কথা আপনাকে মুভমেন্ট করতে হবে। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, ওই প্রশ্নটা একটু আমরা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আমার নাম মোহাম্মদ হোসেন, বয়স হলো 69। জি দর্শক আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হলো যে আমার এই যে গাড়টা ডানে বামে উপরে নিচে মুভমেন্টটা ইজি না, একটু লাগে আর কি, তোমার জন্য জাম হয়ে গেছে, এরকম ব্যথা অনুভূত হয় না কিন্তু একটু লাগে, জি এই যে কষ্ট হয়। আপনার কোনো প্রশ্ন আছে, আমরা উত্তরটা পরে দিব, আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই। আপনার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন। আপনার ডায়াবেটিস, প্রেশার, কিডনির কোনো সমস্যা এগুলো কিছু নেই? ঠিক আছে। ওনার ঘাড়ের সমস্যা, ওনার যেটা আমার কাছে মনে হয় যে সেটা হলো যে ওনার ঘাড়ের যে মাংসপেশিগুলো আছে সামহাউ কোনো কারণে সেটা স্টিফ হয়ে গেছে, মাংসপেশিতে একটা টান পড়েছে, এটা একটা বড় সমস্যা, যার কারণে ওনার সামনে পিছনে ডানে বামে ঘাড় ঘুরাতে গেলে একটু টান অনুভব করেন বা চাপ অনুভব করেন। এর পাশাপাশি ওনার যে বয়স, এই বয়সে সাধারণত সার্ভাইক্যাল স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনাটা থাকে। ঘাড়ের যেই ইয়াগুলো হাড়গুলো আছে সেগুলো আস্তে আস্তে একটু তার ডিজেনারেটিভ চেঞ্জ হওয়া, নিউরাল ফোরামেন থাকে ওখানে, ওই ফোরামেনগুলো আস্তে আস্তে চেপে যাওয়া বয়সজনিত কারণেই। তা আমার মনে হয় ঘাড়ের জন্য কিছু স্পেশাল এক্সারসাইজ আছে, যে কোনো অর্থোপেডিক সার্জনের কাছে গেলেই উনি সেটা ওনাকে দেখাই দিবেন, সেই ব্যায়ামটা করা এবং কিছু ওষুধ খাওয়া, এতেই উনি কিন্তু আমার মনে হয় যে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। জি, আপনি ট্রিটমেন্টের ব্যাপারে বলতে শুরু করেছিলেন, আমরা তখন প্রশ্নে চলে গেলাম। ট্রিটমেন্ট কিভাবে আসলে আমরা করছি আমাদের এই সমস্যাগুলোর জন্য আমাদের দেশে? একটা হলো যে সবার আগে আমাকে রোগের কি রোগ হয়েছে ডায়াগনোসিস করতে হবে, যে কি কারণে তার ব্যথা। যেমন হাঁটুরটা আমি মোটামুটি বলে ফেললাম, তারপরে যদি আমি আসি যে ফ্রোজেন শোল্ডার বা শোল্ডারের এই প্রবলেমগুলোর জন্য মূলত কিন্তু চিকিৎসা হলো এক্সারসাইজ করা, ব্যায়াম করা। নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে সেটা করতে হবে, কিছু ওষুধ খেতে হবে, এবং যদি তার ডায়াবেটিস থাকে সেটাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। এবং তারও এটা করে যদি সে ভালো না হয় তাহলে আমরা শোল্ডার জয়েন্টে 101টা বা
কখনো কখনো দুটো, একটা দিলেই হয়ে যায়। আমরা একটা স্টেরয়েড ইনজেকশন ইন্ট্রাআর্টিকুলার জয়েন্টের ভেতরে একটা ইনজেকশন দেই, পাশাপাশি তার ব্যায়াম করতে হবে। এবং এরপরেও যদি আরও সিভিয়ার যদি হয়, তার যদি ভালো না হয়, তাহলে যেটা করতে হয় লাস্ট অপশন হচ্ছে ওনাকে ঘুম পাড়িয়ে শোল্ডার জয়েন্টকে মোবিলাইজ করে দেওয়া, মোবিলাইজেশন আন্ডার অ্যানেস্থেশিয়া, এইটা করা হয়। এটা করলে এবং পাশাপাশি ব্যায়ামটা সব ক্ষেত্রেই থাকবে, এটা একটা ব্যাপার। স্পাইনের ক্ষেত্রেও সেই এরা একই রকম ব্যথা, আমাকে রোগের ডায়াগনোসিস করতে হবে। যদি পিএলআইডির সমস্যা হয়, ডিস্ক প্রল্যাপস হয়, কমপ্লিট বেড রেস্ট এবং মেডিকেশন, তাতে যদি ভালো না হয় তাহলে সার্জারিতে যেতে হবে। যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেই ইনফেকশনটাকে অ্যাড্রেস করে সেই অনুযায়ী চিকিৎসা। যদি টিউবারকুলোসিস থাকে অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিতে হবে। টিউমার থাকলে সেই টিউমারকে অ্যাড্রেস করতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রে যে ইউরিক অ্যাসিডটা বেশি আছে কিনা সেটা দেখতে হবে, এবং সেটার জন্য স্পেসিফিক ওষুধ আছে সেটা দিতে হবে। এর বাইরে হলো গিয়া ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ, এনকাইলোজিং স্পন্ডিলাইটিস সহ এই জাতীয় ঘরানা যদি হয়ে থাকে, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে ডিজিজ আমাদের স্পেসিফিক এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য স্পেসিফিক ড্রাগস আছে। এটা একটা সিস্টেমিক ডিজিজ, ডায়াবেটিস যেরকম সিস্টেমিক ডিজিজ, হাইপারটেনশন যেরকম সিস্টেমিক ডিজিজ, এরকম ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করছে সেগুলোকে কন্ট্রোল করা। এবং যেটা রোগ তৈরি হয়েছে সেটা ডিজিজ তো আমাদের হাতে খুব বেশি কিছু নেই, আপনাকে ওষুধ দিতে হবে। এবং অনেকে মনে করে যে এই যে বাতের ওষুধ যেগুলো মানে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু তাকে দীর্ঘদিন খেতে হবে, কখনো কখনো লাইফ লংও খেতে হতে পারে। 2 মাস পর পর, 3 মাস পর পর, 6 মাস পর পর উনি ডাক্তারের কাছে আসবেন, ও সমস্যা থাকলে সেটাকে অ্যাড্রেস করবেন, ঔষধ অ্যাডজাস্ট করতে হবে, কখনো বাড়াতে হতে পারে, কখনো কমাতে হতে পারে, কখনো বদলানো হতে পারে, কিন্তু খেয়ে যেতে হবে। এবং অস্টিওপোরোসিসের ক্ষেত্রে তার এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে সহজ এক্সারসাইজ হচ্ছে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, অস্টিওপোরোসিসের জন্য খুবই ভালো। তার হাঁটতে হবে, সহজ জিনিস, হাঁটলেই হয়। আর সাথে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই সাপ্লিমেন্টগুলো নিতে হবে। কারণ অস্টিওপোরোসিস আমি বলেছি যে এটাতে যেই চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ অস্টিওব্লাস্টিক বোন, হাড় তৈরি হওয়া এবং ক্ষয়ে যাওয়া, যখন ক্ষয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায় তখন আমার বাইরে থেকে তাকে সাপোর্ট করতে হবে। বর্তমানে বাংলাদেশে এই জাতীয় ওষুধ পাওয়া যায় যারা দুইটা কাজই করতে পারে, নতুন নতুন হাড় তৈরি করতে পারে, এই ধরনের ওষুধও আছে। আবার হাড় যে ক্ষয়ে যাচ্ছে সেইটার প্রসেসটাকে হল্ট করার ওষুধও আছে। তো এই কম্বিনেশন দিলেই কিন্তু অস্টিওপোরোসিসের ক্ষেত্রে সে খুব ভালো রেজাল্ট পেতে পারে। অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা একজন দর্শক ওয়েট করছেন, ওনার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাকে শুনতে পাচ্ছি, আপনি নাম এবং বয়স বলে প্রশ্নটা বলুন। আমার ওয়াইফের সমস্যার কারণে ফোন দিচ্ছিলাম। ওনার ওই বয়স 33 বছর, তার হাই প্রেশার আছে, আর তার সমস্যা হলো মানে একটু কাজকর্মতে হাঁপায় ওঠে, আর একটুতে ঘামে যায়, অতিরিক্ত অস্বস্তি ভাব। আবার অনেক সময় ওই কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আবার মানে এমন অবস্থা কাঁথা গায়ে দেওয়ার লাগে, না হলে ঠান্ডায় কাঁপতে শুরু করে আর কি। আর মাঝে মাঝে রাতের বেলা ওই একটু খাওয়ার পরেই মানে শরীর কাঁপে মাঝে মাঝে, এরকম হয় আর কি, হয় তার। আচ্ছা, ওনার কি জানা মতে কোনো রোগ আছে? ওনার হাই প্রেশারের সমস্যা আছে ম্যাডাম। আচ্ছা, যে আপনাকে ডক্টর শুনতে পাচ্ছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনার ওয়াইফের ওজনটা কেমন এবং তার উচ্চতা? ওজন তার 55-60 কেজির মতো হবে, 60-61 কেজি। আর তার উচ্চতা কত হতে পারে? উচ্চতাটা 5 ফুট 6-7 ইঞ্চির মতো হবে। 5 ফুট 6-7 ইঞ্চি? হ্যাঁ। না, তাহলে তো অনেক। না, ওজন আমার উচ্চতাটা সঠিক বলতে পারছি না আমি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে একটু বেশি আছে, আপনি 5 ফুট হবে হয়তো, আপনি এক্স্যাক্টলি হয়তো বলতে পারছেন না। আর এছাড়া কি আপনার জানা মতে আগে কখনো কোনো রোগ ছিল, থাইরয়েড বা ডায়াবেটিস জনিত গর্ভকালীন কোনো কিছু? উনি আমাদের সাথে এখনো সংযুক্ত নেই, ফোনটা কেটে গেছে। আচ্ছা, যে আপনি যে প্রশ্নটা দর্শক করলেন, তো এটা কিন্তু আমাদের দেশে খুব কমনলি মহিলারা আমাদের কাছে আসেন এবং বলেন এই ধরনের একটা প্রবলেম নিয়ে। আমি যে কথাটা বলতে চাই যে অনেক সময় বুঝেন না রোগীরা আসলে আমার ওয়েটটা কেমন আছে। উনি যেটা কথা বলছিলেন যে অল্পতেই হাঁপিয়ে যায়, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলে আমরা আসলে থাইরয়েড ফাংশনটা করি। এক্স্যাক্টলি, আমরা থাইরয়েড ফাংশনটা কিন্তু করে দেখি কমনলি। আর উনি বলছিলেন যে ঘেমে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে যখন ওয়েট বেশি থাকে তারা কাজ করতে গিয়ে খুব ঘেমে যায়, অনেকে আছে এই বয়সে যারা ইয়াং লেডি, সে তো 33 ইয়ার্স, তো তখন তার এক্সেসিভ সোয়েটিং হয়, ফ্লুইড লস হয় অনেক বেশি বডি থেকে। আবার দেখা যায় উপরন্তু তাদের দেখা যায় অন্যরকম ঠান্ডা বেশি লাগছে তারা মনে করে।
তো সব কিছু মিলে আমি মনে করি তার একটা থোড়ো চেক আপ দরকার, অ্যান্ড স্পেশালি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার সুগার চেক করা এবং হচ্ছে গিয়ে তার থাইরয়েড ফাংশনটা দেখতে হবে, তারপরে তাকে আমাদের অ্যাসেস করতে হবে যে আসলে ট্রিটমেন্টটা কি হবে। জি, সেক্ষেত্রে উনি একজন মেডিসিন ডক্টরের কাছে হ্যাঁ, গিয়ে at least টেস্টগুলো করে প্রথমে নিলে যাক, যদি প্রয়োজন right. হয় সেক্ষেত্রে উনি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে Exactly. যেতে পারেন। অনেক ধন্যবাদ। যেহেতু দর্শকের প্রশ্নে উঠে এসেছে একটু অবিসিটির ব্যাপারটার সাথে রিলেভেন্ট অনেক কিছু নিয়ে আমরা কথা বলছি, এবং এন্ডোক্রাইন ডিসঅর্ডারের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওবিসিটি বিভিন্ন আসপেক্ট নিয়ে ডিল করে থাকেন আপনারা। সো এটা কিভাবে আসলে সম্পৃক্ত এন্ডোক্রাইনোলজিস্টের সাথে একজন ওবিস পেশেন্টের ট্রিটমেন্টটা, সেটা যদি একটু আপনি বলতেন। ধন্যবাদ। ওবেসিটি হচ্ছে নাওএডেজ আমি বলি যে মাদার অফ অল ডিজিজ, অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা আগে ডায়াবেটিসকে বলতাম, কারণ ডায়াবেটিস হওয়ার আগেও তো আপনার ওবেসিটি হয়েছে। তো ওবেসিটির ব্যাপারটা হচ্ছে আগে জানতে হবে হোয়াট ইজ ওবেসিটি। ওবেসিটির একটা ইন্টারেস্টিং হচ্ছে এখন তাকে ঘোষণা করা হয়েছে যে এটা একটা ক্রনিক ডিজিজ, এটা কিন্তু লম্বা সময় থাকবে। অর্থাৎ তার মানে এই নয় যে আমি আজকে ট্রিটমেন্ট নিলাম, আমি ওয়েট কমিয়ে ফেলেছি, ইউ উইল বি ওকে, নো, বিষয়টা তা নয়। অর্থাৎ হচ্ছে লম্বা সময় থাকতে পারে। তাই এন্ডোক্রাইন পার্সপেক্টিভে কিছু আছে যে কমন কারণগুলো আমাদেরকে জানতে হবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস অর্থাৎ লাইফস্টাইলের কারণে হচ্ছে, আরেকটা হচ্ছে গিয়ে জেনেটিক ফ্যাক্টর। সবচেয়ে বেশি কষ্টদায়ক হয় অনেকের ক্ষেত্রেই যে জানেন না তাদের ফ্যামিলি কিন্তু সবাই ওয়েট বেশি, খুব দুঃখ করে অনেকেই ডায়েট করে কাজ হচ্ছে না, কারণ জেনেটিক একটা ফ্যাক্টর থাকে যে ওয়েট বেড়ে যাওয়ার। অন্যদিকে আছে যেটা এন্ডোক্রাইন কিছু ডিজিজ আছে, যেমন থাইরয়েড ডিসফাংশনের কারণে, অনেক সময় হতে পারে কুশিং সিনড্রোম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা টিউমারের কারণে, অনেক সময় আমাদের পিটুইটারিতে অ্যাক্রোমেগাল একটা টিউমার আছে ওটার কারণেও হতে পারে। সো এন্ডোক্রাইনের কিছু ডিসঅর্ডারের কারণেও কিন্তু তার হতে পারে, শুধু যে আমার লাইফস্টাইলের জন্য হবে তা না। তাই আমরা যখনই একটা মানুষের ওয়েট বেশি পাই তাকে আগে অ্যাসেস করি যে কি কারণে হলো। পাশাপাশি আমাকে জানতে হবে যে ওবেসিটি বলতে কি বোঝায়। আমরা যখন কমনলি একটা মানুষ আমাদের কাছে আসে আমরা বুঝি না যে তার ওয়েটটা বেশি কিনা। বাংলাদেশিদের জন্য আমাদের BMI 23 এর উপরে হলেই আমরা হচ্ছে ওভারওয়েট, বাট ওয়েস্টার্নদের জন্য 25 এর উপরে হলে। সো আমরা যদি ওদের প্যারামিটার ফলো করি তাহলে কিন্তু হবে না। আমরা মানে মেজরিটি demographic একটা ব্যাপার আছে এক্স্যাক্টলি অবশ্যই। আমাদের এশিয়ান ইথনিসিটিতে স্পেশালি আমরা বাঙালি যারা তাদের ক্ষেত্রে 23 এর উপরে গেলেই কিন্তু আপনি ওভারওয়েট। তো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় নিতে হবে যে আপনার ওবেসিটি বাড়ছে, এবং সেই পাশাপাশি যে ডিজিজগুলো হয় যে আপনি জানেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই যে উনি বললেন 33 ইয়ার্সে ওনার কেন হাইপারটেনশন হবে, এটা আমাদেরকে বুঝতে হবে যে ইয়াং এজে। তো সেই ক্ষেত্রে একটা আমাদের বড় ফ্যাক্টর ওবেসিটি। শুধু তাই নয়, আজকাল ফ্যাটি লিভারের মধ্যে ফ্যাট জমেছে, সবাই খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটার পিছনে যে আমার এক্স্যাক্টলি খাদ্য অভ্যাস, আমার ওয়েট, এটা যে মেইন কনসার্ন। আপনি যত কিছু চিকিৎসা করেন না কেন, স্টিল লাইফস্টাইল এবং ওয়েট রিডাকশন হচ্ছে ট্রিটমেন্ট। এই যে বললাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম আরেকটা এন্ডোক্রাইন ডিজিজ, এটাও কিন্তু আপনার ওয়েটের সাথে রিলেটেড। তো অর্থাৎ ওবেসিটির কিন্তু স্পেকট্রাম অনেক বড়। আজকাল আমরা বাচ্চাদের নিয়ে খুব বিপদে আছি, কারণ তাদের লাইফস্টাইল ঠিক নেই, ডায়েট ঠিক নেই, তাদেরকে আমরা ইনডোরে বেঁধে রেখেছি। এই সমস্ত কারণে চাইল্ডহুড ওবেসিটি মারাত্মক পরিমাণে বেড়ে গেছে, এবং আমরা স্টাডি করেও দেখেছি আমাদের স্কুলগুলোতে যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি, অ্যান্ড স্পেশালি ইংলিশ মিডিয়াম স্কুল কম্প্যারিজন টু নর্মাল যে স্কুলগুলো আছে মিডিয়ামে, তাদের সাথে যদি কম্পেয়ার করি তাদের ওবেসিটি অনেক বেশি, কারণ তারা লিফটে ওঠানামা করছে, বাসায় সারাক্ষণ ইনডোর গেমিংয়ে ব্যস্ত, এই সমস্ত কারণে, প্লাস ফুড হ্যাবিটের কারণে। বাচ্চাদের হেলথ যেরকম হ্যাজার্ডস গুলো রয়েছে, সাথে কিন্তু একটা অলওয়েজ সোশ্যাল পিয়ার প্রেসার রয়েছে এবং মেন্টাল একটা ইফেক্ট কিন্তু থাকে। এটার সাথে রিলেভেন্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে অবভিয়াসলি সবাই চান সব ট্রিটমেন্ট ওষুধের মাধ্যমে খুব সহজ করে নিয়ে নিতে। আমরা জানি যে কোনো কিছুতে একটু ধৈর্যের দরকার থাকে, এবং ওবেসিটির ক্ষেত্রেও কিন্তু অনেকেই চান একটা ওষুধ খেয়ে ওজন কমানোর জন্য, স্পেশালি যারা হয়তো ডায়েট করছেন, কাজ করছে না, বা অন্যান্য রোগের জন্য হচ্ছে না, যে কোনো কারণেই হয়ে থাকুক। সো এই ওষুধগুলো আসলে কতটুকু কার্যকর এবং সেগুলো স্বাস্থ্যকর কিনা বা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা সবসময় চাই শর্টকাটে, ওই যে বলে না শর্টকাটে কোনো রাস্তা পাই কিনা, ডাক্তার সাহেব তাড়াতাড়ি একটু কমায় দেন। ইট ইজ ইম্পসিবল। আপনাকে মনে রাখতে হবে ফার্স্ট আপনার মোটিভেশন লাগবে, ডিটারমিনেশন লাগবে, এবং সাস্টেন ধরে রাখতে হবে। এবং পাশাপাশি আপনাকে খাদ্য অভ্যাস যেই স্টেজেই হোক না কেন, আপনি যদি মেনটেন না করেন আপনার কোনো মেডিকেশনও কাজ করবে না। সেক্ষেত্রে আমরা অনেক কিছু আছে, চমৎকার কিছু অ্যাড দেখি আমরা ফেসবুক বা ইউটিউবে, সেটা দেখে অনেকে ওষুধ কিনেন, বাট বুঝতে হবে যে এগুলো সবই অথেন্টিক কিনা, অর্থাৎ আমাদের মেডিকেটেড কিনা। মেডিকেটেড যে সমস্ত ওষুধ আছে তার মধ্যে নাওএডেজ খুবই পপুলার যে ওষুধটা হয়েছে সেটাকে আমরা বলি যে সেমাগ্লোটাইড এবং টার্জিপ্যারাটাইড। এটা সেমাগ্লোটাইডের পরেও এসছে টার্জিপ্যারাটাইড, এবং এটা অ্যান্টি ওবেসিটি মেডিকেশন হিসেবে এতটাই কন্ট্রোল করছে, ইভেন 22% ওয়েট রিডাকশন পসিবল হয় এই টার্জিপ্যারাটাইড দিয়ে। সো এই ড্রাগগুলো কখন ইফেক্টিভ হবে, অনেকেই আছেন নিতে পারেন না কারণ সাইড ইফেক্টস হয়। এটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে, কারণ এগুলোর আবার অনেক ড্রব্যাক আছে, সেগুলো বুঝেই কিন্তু ডক্টর দিবে।
এই ওষুধগুলো তখনই কার্যকরী হবে যখন আপনি গুড একটা লাইফস্টাইল এটার সাথে ফলো করবেন। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে, এবং এই বিষয়টা মাথায় রাখা দরকার। ওষুধ যখন আমরা প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করছি বা অপ্রয়োজনীয় ব্যবহার করছি, সেটা কিন্তু বেসিক্যালি একটা টক্সিন হিসেবে শরীরে যাচ্ছে। সো এই অ্যাডগুলো দেখে প্রলোভিত না হয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সেভাবেই মেডিকেশনটা নেওয়া উচিত এবং প্রপারলি নেওয়া উচিত। অনেক ধন্যবাদ ভাই। আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে এখন যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আমরা প্রিভেনশন নিয়ে যেহেতু কথা বলছি, আপনার সাবজেক্ট রিলেটেড প্রিভেনশনগুলোকে আমরা আসলে মানুষকে কীভাবে এনকারেজ করতে পারি? এটা তো আমার অনেক প্রশ্নের উত্তর ম্যাডাম দিয়ে দিয়েছেন বাই দিস টাইম। একটা হচ্ছে গিয়ে যে সঠিক খাদ্যাভ্যাস, আপনি প্রপার ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলি, আপনার খাবার তালিকায় যেন প্রত্যেকটা জিনিস থাকে, স্পেশালি শাকসবজি এবং ফলমূল, এটা যেন অবশ্যই থাকে। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনাকে মুভমেন্ট করতে হবে, নড়াচড়া করতে হবে। প্রতিদিন আপনার 30 মিনিট এক্সারসাইজ করেন, হাঁটেন, এটা মেনটেন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার যদি ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েডের প্রবলেম এগুলো থাকে, সেগুলোকে ডেফিনেটলি কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আন্ডার কন্ট্রোল রাখতে হবে। তো এগুলো যদি মেনটেন কেউ করে তাহলেই কিন্তু তার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। একটা কথা কি, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। যেই লাইফে মুভমেন্ট নাই সেই লাইফে কিন্তু আসলে কোনো ঘরে তার তো লাভ নাই। অতএব আপনাকে কিন্তু এমন লাইফ থাকতে হবে যে লাইফে আপনাকে মুভমেন্ট করতে হবে, আপনার শরীর এমন বানাতে হবে আপনি যেন মুভমেন্ট করতে পারেন। এবং লাইফটাকে মুভমেন্ট করার জন্য কিন্তু আপনার সচল রাখার জন্য আপনাকে এই এক্সারসাইজ, প্রতিদিনের এক্সারসাইজ, খাদ্যাভ্যাস ঠিক করা, ওজন কমিয়ে রাখা এবং নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো দরকার। জি, আর এটার সাথে রিলেভেন্ট সবার খুব কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এটার ইনটেকটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং কিভাবে নেওয়া উচিত? ক্যালসিয়াম, ভিটামিন ডি একটা বয়সের পরে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আফটার ম্যানোপোজ অর্থাৎ 45 বা তার পরবর্তীতে তার রেগুলার বেসিসে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টও দরকার। আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভিটামিন ডি পরীক্ষা করতে দিলে দেখি যেটা ইনসাফিসিয়েন্ট অথবা বর্ডার লাইনে আছে। অতএব ভিটামিন ডি লাগবে। আর ছেলেদের ক্ষেত্রে 55-এর পরে তার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ভিটামিন ডি দরকার। জি, এবং ভিটামিন ডি যেহেতু সান এক্সপোজার থেকে আসে, কিভাবে সেটা একজন মানুষ সান এক্সপোজারে যেতে পারে? এখন মুশকিলটা হচ্ছে যে সান এক্সপোজার সবসময় থাকা আমরা বললেও হয় না অনেক সময়, কারণ আপনাকে অনেকে বলে সকালবেলা রোদ হোক আর দুপুরবেলা রোদ হোক, হোয়াটএভার, রোদটা লাগানো দরকার। কিন্তু সেটা অনেক সময় যারা অফিসে চলে যায় আসলে তার পক্ষে তখন কিন্তু আসলে একটু ডিফিকাল্ট ওয়ান। যদি সে ছুটির দিনও সুযোগ পায় তাহলে সে একটু যদি রোদে থাকতে পারে তাহলেও কিন্তু হয়। অফিসে যাওয়ার সময়ও যদি আপনি কিছু পথ হেঁটে যেতে পারেন তাহলে কিন্তু সেটা উপকার হয়। দেখেন আমরা ছোটোবেলায় কিন্তু স্কুলে হেঁটে যাওয়া আসা করছি, আজকালকার কিন্তু ঢাকা শহরের কোনো ম্যাক্সিমাম বাচ্চা হেঁটে কিন্তু কেউ স্কুলে যায় না, যাওয়া আসা কেউ করে না, গাড়ি অথবা ভ্যান অথবা হোয়াটএভার যে কোনো একটা ট্রান্সপোর্টে যায়। তো এই যে সমস্যাটা, হাঁটা হচ্ছে না, আপনি অফিসে যাওয়ার পথে অথবা আসার পথে যদি কিছু পথ আপনি হেঁটে আসা যাওয়া করেন তাহলেও কিন্তু আপনার একটা কিছু সময় হলো তো হাঁটা হলো। এবং এটার কোনো ফুডের অল্টারনেটিভস আছে কিনা ভিটামিন ডি এর জন্য? খাবার কোনো সোর্স আছে কিনা? খাবার সোর্স তো আছেই। আপনার দেখেন সমস্ত খাবারের মধ্যেই ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো আছে, কোনোটাতে বেশি কোনোটাতে কম। আপনি প্রোটিন জাতীয় খাবার যদি খান, আপনি যদি ছোট মাছ খান, সামুদ্রিক মাছ খান, এগুলো কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের জন্য খুব ভালো সোর্স, এবং ফ্রুটস। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য খুব ছোট করে কিছু বলতে চান কিনা সুস্থ স্বাভাবিক থাকার জন্য? খুব ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ দিতে চাই আপনাকে এবং বাংলা ভিশনকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। প্লাস রোগীদের জন্য বলবো একটাই, সবসময় রোগ সম্পর্কে জানুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন, নিয়মটা মেনে চলুন। রোগ হওয়ার আগে আপনি চেষ্টা করুন যেন রোগ না হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে ছিলেন অধ্যাপক ডক্টর এ কে এম খালিকুজ্জামান দীপু এবং ডক্টর ইয়াসমিন আক্তার। খুব সুন্দর করে, খুব সিম্পল করে আমাদের রেগুলার যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ করার জন্য এবং ভালো থাকার জন্য প্রিভেনশনে কি করতে পারি সেটা ওনারা বলেছেন। আমরা সবসময় বলি একটু চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে চলে সুস্থ থাকার জন্য। এবং আপনাদের সাথে আমাদের অনুষ্ঠানে আবারও দেখা হবে আশা করছি আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।